রাইটিং নিয়ে কিছু কথাবার্তা বলবো, যেটা বেশিরভাগ মানুষের জন্য আসলে খুবই বিরক্তিকর জিনিস হবে এবং আমার মনে হয় যে সবাই এটা স্কিপ করে চলে যাবে, কারণ খুব বেশি লোকের এটা উপকার করার কথা না। বাট রিসেন্টলি বেশ কিছু বই আবার পড়া শুরু করছি যেগুলা আমার লেখা না এবং যেগুলা পাবলিশড না, মানে আমাকে পাঠানো হয়েছিল এরকম পাণ্ডুলিপি। কারণ এরকম আমার কাছে বেশ কিছু পাণ্ডুলিপি জমে গেছে, অনেক ঝামেলা কারণে পড়তে পারে নাই। সো আবার শুরু করার চেষ্টা করছি। সেখান থেকে মনে হলো যে কিছু কথাবার্তা বলে রাখা ভালো। এটা হয়তো আমি পরে আমার আসল আইডি থেকেও পোস্ট করব, যদি কারো উপকার হয় তাহলে ভালো, না হলে তো সমস্যা নেই। তো গল্প লেখার সময় বা উপন্যাস লিখতে বসুক বা গল্প লিখতে বসুক, যে কোনো কিছু লিখতে বসলে মানুষ কিছু ভুল করে, যেগুলো একদম পিচ্চিকাল আমিও করতাম হয়তো। তবে এগুলা খুবই কমন মিস্টেক, যেটা প্রত্যেকের পাণ্ডুলিপির মধ্যে আমি দেখতে পাই। তাদের মধ্যে কিছু ব্যাপার আছে যেগুলো আপনি হয়তো আগে থেকেই জানেন, কিন্তু সাবকনশিয়াসলি আপনি কাজটা করে ফেলতেছেন, অথবা আপনি জানেন না বা খেয়াল করেন নাই। যেটাই হোক না কেন, এগুলো আমি যদি শেয়ার করি তাহলে হয়তো আপনারা এর পরের বার যখন লিখতে বসবেন তখন হয়তো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যেগুলো হচ্ছে কিনা। এদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমাদের ছন্দ মিলিয়ে ফেলা বাক্য লিখতে থাকা। এটা খুব বড় একটা সমস্যা। ব্যাপারটা খেয়াল করেন যে যদি আমি এভাবে লেখা শুরু করি যে শওকত তার ক্লাস থেকে বের হলো, গাড়ির কাছে গেল, দরজা খুললো, ভিতরে বসলো, এইভাবে যদি আমরা লিখি জিনিসটা, তাহলে খুব সমস্যা একদিক দিয়ে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা বাক্যের শেষে আমরা একইভাবে একই শব্দ দিয়ে, একই ছন্দের শব্দ দিয়ে শেষ করছি। সেটা হচ্ছে লো, অথবা ছে, গিয়েছে, করেছে, খেয়েছে, আমরা পরপর তিনটা বাক্যে বসিয়ে দিলাম শেষ শব্দ হিসাবে। এটা করা যাবে না, কারণ এটা খুবই মানে অসাহিত্যের মতন পড়তে লাগে। এবং সবচেয়ে বড় কথা যে আসল যেটা কারণ আর কি, কোনো কিছু করা যাবে না বলে কিছু নয়, আপনি চাইলেই করতে পারেন, কিন্তু রিডেবিলিটি বলে একটা ব্যাপার আছে। রিডেবিলিটিতে যাতে কোনো সমস্যা না হয় এটা খেয়াল করতে হবে, তা নাহলে পাঠক 3 পৃষ্ঠা পড়তে যে হাঁপায় যাবে, যেখানে 300 পৃষ্ঠা সে একদমে পড়ে যাইতে হয়তো পারতো, জাস্ট আপনি যদি জিনিসগুলোকে অন্যভাবে লিখতেন। তো রিডেবিলিটিকে বাঁচায় রাখার জন্য ছন্দ মিলানো কথাবার্তা বলা যাবে না, যে শওকত বের হলো, শওকত খেতে গেল, শওকত বসলো, এই ধরনের জিনিস করা যাবে না। এক পরপর তিনটা বাক্যে বা পরপর দুইটা বাক্যে যাতে কবিতার ছন্দের মতন কিছু না থাকে, এটা খুবই সাবধানে খেয়াল করবেন। এটা রিডেবিলিটিতে খুব ধাক্কা মারে, মানে যে পড়তেছে তার জন্য জিনিসটা কঠিন হয়ে যাবে পড়া। দ্বিতীয়ত, বিশেষ্য পদ বারবার ব্যবহার করা, পরপর দুই বাক্যে ব্যবহার করে, অথবা এক বাক্যে দুইবার, সেটা আরও খারাপ, কিন্তু এটা আমি করতে দেখছি অনেক মানুষকে। যেমন বিশেষ্য পদ আসলে কোনগুলো আপনারা সবাই জানেন, কোনো কিছুর নাম বা মানুষের নাম হোক, যে কোনো কিছুর নাম হোক। ধরা যাক যে একজন ক্যারেক্টারের নাম হচ্ছে মিথিলা, আপনি লিখতেছেন যে মিথিলা আজ বাসা থেকে বের হয়ে বান্ধবীর বাসায় যেতে চাচ্ছে। দ্বিতীয় বাক্যে আবার লিখলেন যে মিথিলা লাল শাড়ি পরেছে। তৃতীয় বাক্যে লিখলেন যে মিথিলা বের হওয়ার জন্য দরজা খুলল। এরকম না, বারবার বিশেষ শব্দ ব্যবহার করা যাবে না। এই জন্য এখানে সে আছে, ও আছে, অন্য কোনো শব্দ দিয়ে প্রতিস্থাপন করা যায়। যেমন হচ্ছে প্রথম বাক্যে লিখলেন যে মিথিলা গোসল করে বেরিয়েছে, দ্বিতীয় বাক্যে লিখলেন যে সে আজকে তার বান্ধবীর বাসায় যাবে, তৃতীয় বাক্যে লিখলেন যে লাল শাড়িটা বের করলো সে। এরকম আর কি। একইভাবে যেভাবে বাক্যের শেষে আমরা একই শব্দ দিয়ে শেষ করবো না, সেরকম বাক্যের প্রথম আমরা একই শব্দ দিয়ে শুরু করতে থাকবো না বারবার। যেমন সে বাথরুম থেকে বের হয়েছে, সে লাল শাড়ি বের করলো, সে আজকে তার বান্ধবীর বাসায় যাবে। না, দরকার হলে সর্বনামগুলোকে এদিক ওদিক করে দেন, যে সে বাথরুম থেকে বেরিয়েছে, লাল শাড়িটি বের করলো সে, বান্ধবীর বাসায় তার আজকে যাওয়ার কথা, সেটাকে সরাই দেন পুরোপুরি। বারবার রিপিটেড ওয়ার্ড দেখতে ভালো লাগে না বা পড়তেও ভালো লাগে না। এই দুইটা জিনিস খুবই কমন মিস্টেক, যেগুলো আমি প্রায় মানুষজনের মধ্যে দেখি। এগুলোর বাইরে বেশ কিছু ঝামেলা আরও আছে, যেমন জ্যোতিচিহ্ন, যেটা আমার নিজের মতো সমস্যা ছিল। যেমন আমি আগে মনে করতাম যে মনে হয় প্রশ্নবোধক, দাড়ি, আশ্চর্যবোধক, এগুলোর আগে মনে হয় একটা স্পেস আছে। কারণ যখন প্রিন্টেড হিসাবে বের হয় বই খাতা, মানে বইপত্রের মধ্যে, তখন দেখলে মনে হয় যে স্পেস দিয়ে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। আসলে না, দাড়ির যে দূরত্বটা আর কি শেষ শব্দ থেকে, সেটা সামান্য দূরেই হয়। মানে ইংরেজি ফুল স্টপের মতো একদম গায়ের সাথে লেগে থাকে না। ওই সামান্য যে দূরত্বটা মেনটেন করা হয়, ওইটা আসলে স্পেসবিহীন দূরত্ব। মানে একটা শব্দ শেষ হওয়ার পরে কতটুকু দূরে দাড়িটা বসবে সেটাকে নির্ধারণ করে রাখা হয়েছে, এটা সত্য। কিন্তু সেই জিনিসটা নির্ধারিত হয়েছে একেবারেই ওই স্পেস ছাড়া, ওটা অটোমেটিকই। যেরকম যদি আপনি রসইর পরে একটা দ লেখেন, ধরেন ঈদ লিখতে গেছেন, তো ই আর দয়ের মাঝখানে যতটুকু গ্যাপ আছে ওটা কিন্তু একটা ন্যাচারাল গ্যাপ, অতটুকু গ্যাপ রাখা হয়েছে খুবই ইন্টেনশনালি। সেরকমভাবে আপনি কিন্তু স্পেস দেন নাই।
সেরকমভাবে ঈদের পর যদি আপনি দাড়ি দেন তাহলে সেই দাড়িটার আগে যে গ্যাপটা দেখতে পান প্রিন্টের জায়গাতে ওটাও ন্যাচারাল গ্যাপ। ই আর দয়ের মাঝখানে যেরকম গ্যাপটা ন্যাচারাল, সেরকম দ আর দাড়ির মাঝখানের গ্যাপটাও ন্যাচারাল। ওইখানে কিন্তু আপনি আবার বাড়তি স্পেস দিলে ভুল হবে। কমার আগে স্পেস দেওয়া যাবে না, দাড়ির আগে স্পেস দেওয়া যাবে না, প্রশ্নবোধক আশ্চর্যবোধক আগে স্পেস দিবেন না, এগুলোর আগে স্পেস হয় না, এগুলোর পরে আবার হয়। অনেক সময় থেকে কমার আগে স্পেস, কমার পরে স্পেস নাই, মানে ভয়ঙ্কর অবস্থা। তারপরে হচ্ছে আপনার উদ্ধৃত চিহ্ন। উদ্ধৃত চিহ্ন কিন্তু কখনো বাক্যের মানে দাড়ি কমা শুদ্ধা ধরবে যখন আপনি কাউকে কোনো কথা বলাচ্ছেন, কিন্তু যদি আপনি কোনো একটা শব্দকে আলাদা করতে চান তখন সেটা দাড়ির বাইরে বসবে, কমার বাইরে বসবে। যেমন ধরা যাক যে একটা কনভারসেশনের উদাহরণ দেওয়া যাক, যে কেউ একজন অন্য কোনো একজনকে বলছে যে তোকে আজকে মেরে ফেলবো, অথবা আজকে তোর শেষ দেখে ছাড়বো, কিছু একটা বললো আর কি। তো আজকে তোর শেষ দেখে ছাড়বো এই কথাটা যখন কেউ কাউকে বললো, তখন আপনি আজকে তোর শেষ দেখে ছাড়বো তারপরে দাড়ি, এই পুরা জিনিসটাকে ইনভার্টেড কমার মধ্যে বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখবেন। প্রথম উদ্ধৃতি চিহ্ন শুরু হলো, তারপরে আজকে তোর শেষ দেখে ছাড়বো দাড়ি, তারপরে উদ্ধৃতি চিহ্ন শেষ হলো। দাড়ির আগে শেষ হবে না কিন্তু। এবং যদি আপনি এরকম করেন যে আপনি একটা প্যারাগ্রাফ লিখতেছেন এমনিতে, তার মধ্যে উদ্ধৃতি চিহ্নের দিয়ে কোনো কিছুকে আলাদা করতেছেন, যেমন ধরা যাক যে রহিম ধুমধারাক্কা রাস্তার মধ্যে বেরিয়ে এসে একটা সিগারেট ধরালো। এই ধুমধারাক্কাটা হচ্ছে তাকে দেওয়া একটা নাম, যে নামটাকে আপনি ইনভার্টেড কমার মধ্যে রাখতে যাচ্ছেন, দেখাতে যে সে হয়তো একজন ক্রিকেটার লোকাল, সে নামলে ছক্কা মারে, তাই সবাই তাকে ধুমধারাক্কা বলে, অথবা বুম বুম। তো বুম বুম আফ্রিদি রাস্তায় নেমে একটা সিগারেট ধরালো, এই বুম বুমটাকে আপনি উদ্ধৃতি চিহ্ন দিয়ে ঢাকতে চাচ্ছেন, বুঝাতে যেটা বাকিরা তাকে বলে, এমনিতে এটা আসলে তার নাম না। তাহলে যেটা করবেন যে বুম বুম যে আপনি ঢাকলেন উদ্ধৃতি চিহ্ন দিয়ে, এই উদ্ধৃতি চিহ্নের মাঝখানে আবার দাড়ি কমা হবে না, দাড়ি কম হবে এর বাইরে। এরকম আর কি, যে কনভারসেশন যখন হবে তখন কিন্তু ভিতরে হচ্ছে, তা নাহলে বাইরে হচ্ছে। এগুলো খুব সাধারণ ব্যাপার, খেয়াল করার মতন ব্যাপার। 3 নম্বর ব্যাপার হচ্ছে যে রিডেবিলিটির ওপরেই আমি যত কথাবার্তা বলি, রাইটিং যত সাজেশন দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে রিডেবিলিটির ওপরে। এর বাইরে মনে করেন যে আপনি কি করলেন, যে যা ইচ্ছা তাই লিখলেন, এটা কিন্তু আপনার স্বাধীনতা, এখানে আমার কোনো কিছু বলার থাকে না, আমি কিন্তু ওই গ্রামার নাজিদের মতো না। কিন্তু তারপর আমি বলি যে প্যারাগ্রাফের বাইরে অপ্রচলিত শব্দ বা চলিত শব্দের বাইরে কোনো কিছু ব্যবহার না করতে, মানে প্যারাগ্রাফের বাইরে, সরি উদ্ধৃতি চিহ্নের বাইরে বা কথোপকথনের বাইরে। মানে হচ্ছে আপনি চাইলে লিখতে পারেন যে করছি, গেছি, খাইছি, খাইছে, এগুলো লিখতে পারেন কনভারসেশনের ভিতরে, বাইরেও লিখতে পারেন, কারণ আপনাকে ঠেকাবে এটাকে। বা হচ্ছে বেশ কিছু প্রবীণ এবং নবীন রাইটার একটা জিনিস ব্যবহার করার চেষ্টা করে, লেখার একটা নতুন ভাষা, যেটা খুব নতুন ভাষা তা না, এটা কাইন্ড অফ আমাদের প্রচলিত উচ্চারণ ভঙ্গির অংশ। যেমন তারা বেশিরভাগ সময় এটাকে খুব প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এভাবে, যে তারা লিখে যাচ্ছেন যে আমরা, ধরা যাক একটা বইয়ের প্যারাগ্রাফ, সেখানে এভাবে লেখা যে লোকটা যখন বাইর হইল তখনও সে জানতো না যে ভেতরে কি চলতেছিল। এই জিনিসটা উনি নর্মাল প্যারাগ্রাফ হিসেবে লিখতেছেন, চলতেছিল, বাইর হইল। এই জিনিসগুলো লেখাটা খুব ইদানিং একটা নতুন জাগরণ মনে হইতেছে, বাট আসলে এটার মধ্যে সমস্যা আছে। আমি বলি না যেটা করা যাবে না, অবভিয়াসলি করতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে যে রিডেবিলিটি না, শুধু এখানে কন্ট্রোল, আপনি কন্ট্রোল হারাবেন, এটা একটা সমস্যা। কন্ট্রোল হারাবেন মানে হচ্ছে ইন্টেনশন যদি এটা থাকে যে আপনার কন্ট্রোলের দরকার নাই, দেন এটা কমপ্লিটলি ফাইন। প্রবন্ধ অথবা প্রবন্ধে যদি আপনি কথা বলার চেষ্টা করেন পাঠকের সাথে, সেটা ইম্পর্টেন্ট, সেখানে হয়তো আপনি এই ধরনের ভাষা ইউজ করতে পারেন। কিন্তু উপন্যাসের মধ্যে এই ধরনের ভাষা ইউজ করলে একটা সমস্যা হচ্ছে যে আপনি কোনো কিছু ইম্পোজ করতে চাইলে যে জোরটা দিবেন, সেই জোরটা আসলে পাঠক ওভাবে নিবে না। ধরা যাক যে আমি খুব সিরিয়াসভাবে একটা কথা বলে যাচ্ছি, মানে রাইটার একটা খুব সিরিয়াসভাবে কথা বলে যাচ্ছে উপন্যাসের মধ্যে, যেগুলা পাঠক খুব সিরিয়াসলি পড়তেছে, সেটার যে ভাইবটা আছে, সেই ভাইবটা থাকার জন্য পুরোপুরি চলিত ভাষা ব্যবহার করাটা খুব ইম্পর্টেন্ট একটা টুল। ব্যবহার করতে হবে এমন না, কিন্তু যদি আপনার খুব মানে পাঠকের সাথে, পাঠককে জিনিসটাকে হালকা করে দেওয়ার সুযোগ করে দিতে না চান, তাহলে এটা করতে পারেন। হালকা করে দিতে চাচ্ছেন এবং বন্ধুদের মতন আলোচনা করতে যাচ্ছেন, সেই ইন্টেনশন থাকলে আপনি করতেছিল, চলতেছিল দিয়েও লিখতে পারেন প্যারাগ্রাফের মধ্যে জিনিস। কিন্তু এমনিতে এটা কখনো করবেন না, কারণ তাহলে আপনি কন্ট্রোল হারাবেন। মানে আমি যদি 5টা প্যারা লিখি, যে 5টা প্যারার মধ্যে আমি একটা গ্রেভ সিচুয়েশন ইস্টাবলিশ করার চেষ্টা করছি, তাহলে সেই 5টা প্যারা চলিত ভাষায় লেখাটা, ফর্মাল ভাষায় লেখাটা খুব দরকার। তাহলে পাঠক মনে করবে যে খুব সিরিয়াসভাবে কথাগুলো বলা হচ্ছে। আপনি যদি সেখানে যে খুবই বন্ধুদের মতন, চায়ের আড্ডার মতন বলা শুরু করেন যে করতেছিল, চলতেছিল, খাইতেছিল, গেছে, তাহলে কিন্তু ওই সিরিয়াসনেসটা চলে যাবে। তবে কনভারসেশনের মধ্যে অবভিয়াসলি এগুলো ব্যবহার করবেন, কারণ এটা করাই ভালো। কারণ পাঠক তখন দেখবে যে একটা চরিত্র এভাবে কথা বলতেছে, কারণ সাধারণত মানুষ এভাবে কথা বলে। তো এটা একটা ব্যাপার যেটা একটা খুবই কমনলি আমার সামনে আসে।
যে মানুষজন মনে করে যে চলিত ভাষা না মানলে তো সমস্যা নাই, নবজাগরণের যুগ, কিন্তু এটা করতে যায় তারা কন্ট্রোল হারায়। আমি তার গল্প পড়তেছি কিন্তু আমি সিরিয়াসলি তাকে নিচ্ছি না, নিতে পারতেছি না চাইলেও, কারণ সে করতেছিল চলতেছিল করতেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে খুবই ওয়েট কমে যাচ্ছে জিনিসটার, এবং অতটা পাত্তা দেওয়ার মতন কিছু দেখতেছি না। কিন্তু সে যদি ওইখানে অনেক চলিত ভাষা লিখতো, অনেক ফর্মালি লিখতো জিনিসটা, তাহলে ওই জিনিসটার গ্র্যাভিটি অনেক বেড়ে যেত। তো এই জিনিসগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো খুবই স্ক্র্যাচ সারফেসের মধ্যে একটা খামচি দিলাম। 11 মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিটের বেশি এগুলো করবো না। এরকম কয়েকটা ভিডিও আমি ছাড়বো এখানে ওখানে, যেখানে আসলে আমি কথাবার্তা বলবো যে কীভাবে আপনি আপনার গল্পটা আরো ভালোভাবে লিখতে পারেন। তো এগুলোকে অ্যাভয়েড করতে হবে। তাহলে দেখবেন যে আপনার গল্পের মান হঠাৎ করে বেড়ে গেছে। আপনি হয়তো লিখতেছেন যে চোর একটা, সরি মানে একটা যে কোনো ক্যারেক্টার আলু খাচ্ছে, এটা লিখতেছেন, কিন্তু সেটা পড়তে মানুষের ভালো লাগতেছে। কিন্তু যদি আপনি এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে খেয়াল না করেন, তাহলে আপনি খুবই ফাটাফাটি প্লট নিয়ে আসলেও লাভ না, আপনার এক্সিকিউশনের সমস্যা হয়ে যাচ্ছে। সেগুলো দিয়ে খেয়াল রাখলে হয়তো উপকার কিছু হবে। আবার দেখা হবে একটা ভিডিওতে, যেখানে আরও কিছু টিপস শেয়ার করবো। আপাতত বিদায়।